আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 12 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। মিহু অনেকক্ষণ ধরে টেবিলের নিচে বসে আছে। টেবিলের নিচ থেকে ও দুটো ছেলেকে চলে যেতে দেখলো। ও ভাবলো রাজ চলে গেছে, কিন্তু নিবরাজ এখনো ওদের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। রাজকে দেখে বাকি সবাই মুখ বন্ধ হয়ে গেছে। ওরা ভয়ে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। মিহু টেবিলের নিচ থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বের হলো। মিহু বলল, যাক বাবা, নিবরাজ, চিলি মশলা আর নেংটি ইঁদুর এখন বিদায় হয়েছে, এবার শান্তিতে খাবার গেলা যাবে। তখনই আবা মিহুকে কোনোই দিয়ে খোঁচা মারলো। মিহু এখনো সামনে তাকিয়ে কিছুই দেখেনি, মানে রাজকে দেখেনি। মিহু বলল, ওই স্যামরা খোঁচা মারস কেন? আবা বলল, সামনে তাকিয়ে দেখ। নিচু সুরে কথাটা বলল। মিহু বলল, সামনে কি দেখমু? আফরা বলল, একবার তাকিয়ে দেখ, তারপরে বুঝতে পারবি। মিহু সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। নিবরাজ, আইজান ও তাদের দলের সবাই টেবিলের সামনে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিছু সময় পর তারা মাঠে কাবাডি খেলতে নামবে। নিবরাজ বলল, কি বললে তুমি আমাকে? মিহু বলল, আমি তো কিছুই বলিনি। আমতা আমতা করে কথাটা বলল। নিবরাজ বলল, আমি নিবরাজ গুঁড়া মশলা? মিহু বলল, নিবরাজ গুঁড়া মশলা না তো, নিবরাজ চিলি মশলা। নিবরাজ বলল, কি? আবারও বললে তুমি আমাকে এই কথা? সামনে এগোতে এগোতে কথাটা বলল। মিহু বলল, কই, আমি তো কিছু বলিনি। ভয়ে ভয়ে কথাটা বলল। তারপর নিবরাজকে ক্রস করে পালাতে গেলে নিবরাজ হাত ধরে ফেললো। নিবরাজ বলল, কোথায় যাচ্ছ? মিহু বলল, বাড়িতে। নিবরাজ বলল, এখানে বসো। মিহু বলল, না, আপনি মারবেন, থরি বকবেন, আমি বসবো না। মিহুর কাণ্ড দেখে রাজের ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু হাসলে চলবে না। মুখ টিপে টিপে হাসি আটকিয়ে রাখলো। নিবরাজ বলল, আমায় রাগিও না, বসো এখানে। মিহু বলল, বসছি তো, হাত ছাড়েন। নিবরাজ বলল, পালাবে তুমি? মিহু চুপচাপ চেয়ারে বসলো। তারপর রাজের হাতে জোরে একটা কামড় দিয়ে বসলো। রাজ হাত ছাড়তেই উল্টো দিকে দিল দৌড়। সবাই হা করে তাকিয়ে আছে, মেয়েটা এমন করলো কেন? মিহু বলল, দূর, এটার লিগে খাইতেও পারলাম না। রেস্টুরেন্টের দরজা দিয়ে উকি দিল মিহু। তারপর চিৎকার করে সায়েমকে বলল, ওই সায়েম মা, আমার খাবারগুলো পার্সেল করে পাঠিয়ে দিস। সায়েম বলল, পারম না, এই জায়গায় বসে খাইয়া যা। মিহু বলল, কথা কম কইস, নাইলে কিন্তু হসপিটালে ভর্তি করবো, রাতের খাবার যেন পাওয়া যায়। নিবরাজ মিহুর দিকে তাকাতেই মিহু দিল দৌড়। মিহু বলল, বাপরে, আমার খবর আছে, আমি আর কি করবো? কামড় দেওয়া ছাড়া আর কোনো উপায় আসছিল না। মিহু চলে গেল। রাজ মুচকি হাসলো, সত্যিই পাগলি একটা, তা না হলে এত বড় মেয়ে কাউকে কামড় দেয়? রাজ যত চাই মিহুর কাছ থেকে দূরে যেতে, ততই যেন আরো কাছে চলে আসে। দ্য টিম অফ রেনবোর বাকি সবার মুখ যেন শুকিয়ে গেছে ভয়ে। মিহু তো পালালো, এবার ওদের কি হবে? সবাইকে অবাক করে দিয়ে রাস্তার বন্ধুদেরকে নিয়ে চলে গেল। রোশান বলল, আমার না এনকে নিয়ে আর হিরকে নিয়ে খটকা লাগছে। আভা বলল, আমারও। সায়েম বলল, যেই ছেলে কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের দিকে তাকায় না, সে হীরের সাথে নিচ থেকে কথা বলতে আসে। আফরা বলল, আমারও মনে হয় রাজ ভাইয়া হীরকে পছন্দ করে। কিরণ বলল, হতেই পারে, আমার কাছেও তাই মনে হয়। রিম বলল, যে ছেলের গায়ে কেউ ফুলের টুকাও দিতে পারে না, আর হীর তাকে কামড় দিল, আর সে কিছু বলল না, এমনকি রাগও করলো না। আবা বলল, রাগ তো দূরে থাক, রাজ ভাই তো মুচকি হাসছিল। রোশান বলল, আমি শিওর এনকে হীরকে লাভ করে। আফরা বলল, তোর এত শিওর হইতে হইব না, যদি তোর শিওর ভুল হয় তাহলে এনকে তোর জীবনের গ্যারান্টি আনশিওর করে দিবে। রোশান রাগীর দৃষ্টিতে ওর দিকে তাকাইলো। এদিকে স্কটল্যান্ডের সেই বিশাল বড় বাড়িতে ভাঙচুর করছে সেই ধূসর চোখের ছেলেটি। পুরো বাড়ির জিনিসপত্র তছনছ, এখনো ঝড় চলছে। ওকে থামানো তো দূরে থাক, ওর সামনে যেতেও ভয় পাচ্ছে সবাই। সব সার্ভেন্টরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। সকলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে জানে কখন আবার তাদের উপর ঝড় বয়ে যায়। বাড়ির সামনের গেটে একটা লাল রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে ছুটে এসে দরজা দিয়ে ভিতরে ঢুকলো আরেকটি ছেলে, নাম অন্তর চৌধুরী, বয়স 23 বছর। অন্তর চৌধুরীর ছোট ছেলে, আবির চৌধুরীর ভাতিজা। অন্তর ও আবির চৌধুরী দুই ভাই। অন্তর চৌধুরীর দুই ছেলে, বড় ছেলে ধূসর চোখের মালিক, আর ছোট ছেলে অন্তু। অন্তু বলল, ভাই করছিসটা কি, পাগল হয়ে গেছিস? ছেলেটা বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। অন্তু বলল, শান্ত হ ভাই। ছেলেটা বলল, কি করে শান্ত হব বল, কি করে শান্ত হব? আজ 10 দিন হলো আমাদের চাচাতো ভাই রিকি মারা গেছে, অথচ কেউ কিছু বলতেই পারছে না। কেউ কে মারলো, কে তুলে নিয়ে গেল, কেউ বলতে পারছে না। এত ঠান্ডা মাথায় কে খুন করলো, কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিভাবে সম্ভব? অন্তু বলল, রিকিকে তোর দেশে পাঠানো উচিত হয়নি, ওকে যদি দেশে না পাঠাতি তাহলে এই ঘটনা ঘটতো না। ছেলেটা বলল, যারা রিকিকে মেরেছে তাদের কাউকে ছাড়বো না, ওরা জানে না কার সাথে লাগতে এসেছে।
ওদের সব কয়টাকে ফ্যামিলি সহ ওপরে শিফট করে দিব। অন্তু বলল, ভাই শুনেছি রিকি গিয়ে মিহুর সাথে ঝামেলা করেছে। রিকির মৃত্যুর সাথে মিহুর কোনো কানেকশন নেই তো? আমার ওকে সন্দেহ হচ্ছে। ছেলেটা বলল, না, হির এই কাজ করেনি, হির মার্ডারের মধ্যে নেই, এই কাজটা অন্য কেউ করেছে। আর খুব ঠান্ডা মাথায়, খুনি খুব চালাক, যার কারণে কোনো চিহ্ন রাখেনি। অন্তরন মোবাইল বেজে উঠল, মোবাইল কানে দিয়ে তারপর ভাইকে বলল। অন্তু বলল, ভাই চাচ্চু কল করেছে, তোর সাথে কথা বলবে। অন্তু তার ভাইকে মোবাইলটা দিল। আবির বলল, হ্যালো। ছেলেটা বলল, হ্যাঁ চাচ্চু বলো, কিছু কি পেলে? রিকিকে কারা মেরেছে? একবার শুধু নামটা বলো, তার অস্তিত্ব আমি ধুলোর সাথে মিশিয়ে দিব। আবির বলল, কোনো কিছুই পাইনি, ওকে দেশে পাঠিয়ে সবচেয়ে বড় ভুল করেছিস তুই। যে বা যারা ওকে মেরেছে তারা পূর্ব প্ল্যান করে আমাদের ছেলেটাকে মেরেছে, মনে হচ্ছে আমাদের পুরাতন শত্রু। ছেলেটা বলল, তুমি আমাকে কলেজের ঘটনাটা খুলে বলো তো। আবির চৌধুরী সেই দিনের কলেজের ঘটনা খুলে বলল। ছেলেটা বলল, এই ঐশিকটা আবার কে? আবির বলল, মেহরুনের মামাতো ভাই এবং পুলিশের একজন বড় অফিসার। ছেলেটা বলল, তুমি আমাকে এই ছেলে সব ডিটেলস দেবে আর ওকে নজরে রাখবে। হঠাৎ করে এই ছেলে কোথা থেকে উদয় হলো? আবির বলল, এই ঘটনার সময় ঐশিক খুলনায় ছিল, তাছাড়া ওর কোনো কিছুই আমাদের সন্দেহ মনে হচ্ছে না। তোর ডেট ও আমি অনেক খোঁজ লাগিয়েছি, কিন্তু কোথাও কোনো খটকা লাগেনি। ছেলেটা বলল, তুমি বেশি কথা বলো না, আমি যা বলেছি তাই করো। ছেলেটা রেগে কথাগুলো বলল। আবির বলল, ঠিক আছে, আমি সব পাঠিয়ে দিব। ছেলেটা বলল, ভালো থেকো আর ড্যাডের খেয়াল রেখো। কলটা কেটে দিল ধূসর চোখের ছেলেটি, চোখে মুখে একরাশ চিন্তা। অন্তু বলল, ভাই কোনো খবর পেলি? ছেলেটা বলল, পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তুই তৈরি হয়ে নে, আগামীকাল সকালে তুই বাংলাদেশে যাবি। অন্তু বলল, কেন? ছেলেটা বলল, রিকির খুনিদেরকে ধরতে হবে, তবে সাবধানে থাকবি। আমাদের শত্রু খুব ঠান্ডা মাথার খেলোয়াড়, সেটা মনে রাখিস। অন্তু বলল, আমার ভয় করছে, আমি বাংলাদেশে গেলে যদি আমারও রিকির মতো অবস্থা হয়। ছেলেটা বলল, কিছু হবে না তোর, আমি তোর সাথে আছি, তোর কিছুই হতে দেব না। আমি টিকিট কেটে ফেলেছি, তুই সবকিছু গুছিয়ে নে, খানদের কলেজে আগে যাবি। অন্তু বলল, কেন? ছেলেটা বলল, ওই কলেজ থেকে হতে পারে কোনো ক্লু পেয়ে গেলি। বারবার বলে দিচ্ছি, বি কেয়ারফুল, তুই চিন্তা করিস না, তোর বড় ভাই তোর কিছুই হতে দিবে না। অন্তু বলল, ঠিক আছে ভাই, আমি কালকেই যাব বাংলাদেশে। ধূসর চোখের ছেলেটি জিহানকে কল করলো। হ্যালো জিহান। জিহান বলল, ইয়েস বস বলুন। ছেলেটা বলল, আগামীকাল আমার ছোট ভাই দেশে আসছে, তুমি ওকে নিতে এয়ারপোর্টে চলে এসো। আমার একমাত্র ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোমরা কবরে চলে যাবে, কথাটা মাথায় রেখো। রেগে কথাটা বলল। জিহান বলল, আপনি কোনো চিন্তা করবেন না বস, আপনার ভাইয়ের গায়ে একটা আচরও লাগতে দিব না। ছেলেটা বলল, ওকে ভাই। জিহান কলটা কেটে দিয়ে একটা বাঁকা হাসি দিল। জিহান বলল, আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমরা আপনার ভাইয়ের গায়ে সত্যিও একটা আঁচল লাগতে দিব না, এত যত্নে রাখবো যে আপনার ভাই জীবনেও আর ওই দেশে ফিরতে পারবে না। এইদিকে একদিন পর খানদের কলেজে আজ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। বিভিন্ন কলেজ থেকে ছেলেরা তাতে অংশগ্রহণ করতে এসেছে। নিবরাজ ক্রিকেট খেলা অনেক পছন্দ করে, তাই প্রতি বছর নবীন বরণে ক্রিকেট খেলার আয়োজন করে। মিহু কলেজে ঢুকেই অবাক, চারদিকে মানুষ গম গম করছে, কেমন একটা উৎসব উৎসব ভাব। মাঠকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মিহু ওর টিমের কাছে চলে গেল। মিহু বলল, ঘটনা কি রে, চারদিকে এত মানুষ কেন? মাঠটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? কার বিয়ে আজকে? নেংটি দূর নাকি নিবরাজ চিলি মশলার? সায়েম বলল, দূর সেমরি, কি কস এসব? মিহু বলল, তাহলে এসব কি? আফরা বলল, কয়েকদিন পর কলেজে এসেছিস, তাহলে জানবি কি করে? আভা বলল, আজকে ক্রিকেট টুর্নামেন্ট আছে। মিহু বলল, ও এই খবর? রিম বলল, জি এই খবর। তুই তো কত কিছু ভেবে ফেললি। রুশান বলল, কে কে খেলবো রে? আফরা বলল, তুই, আমি, আভা, হির, সায়েম, রিম আর কিরণ। রুশান বলল, মজা করস? আফরা বলল, ওই স্যামরা, তোর সাথে আমি মজা করম কেরে? তুই কি আমার বেয়াই লাগস? রুশান ওর দিকে রাগি চোখে তাকালো। সায়েম বলল, শুনেছি এনকে নাকি খেলবো, তুই খেলবি না? মিহু বলল, রাজ ভাইয়া খেলবো, সেটা আমার সাথে কিসের জোড়া? রিম বলল, তোর সাথে কিসের জোড়া সেটা তুই জানিস না? মিহু বলল, সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? স্যাম বলল, মামা, ভাবে লাভ নেই, টাকাই সব, তাই ভাব নিও না। কিরণ বলল, ছোটবেলায় খাইছি সুজি, একটু হলেও কিছু বুঝি। মিহু বলল, কি বোঝাতে চাচ্ছিস তোরা? আভা বলল, এনকে তোমাকে পছন্দ করে হির বাবু। মিহু বলল, করলে তাতে আমার কি? সেটা আমাকে না জিজ্ঞাসা করে ওনাকে গিয়ে জিজ্ঞেস কর, যত সব ফাউল পেঁচাল। এর জন্য আমার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিলি, আমার মুডটাই নষ্ট করে দিলি তোরা, যা তোদের সাথে আর থাকবই না। মিহু টাপক রাগ দেখানোর ভান করে উঠে চলে গেল। নিবরাজ ও তার নিজের ব্যাপারটা মিহু ওর বন্ধুদেরকে জানাতে যাচ্ছে না, তাই মিথ্যে রাগের অভিনয় ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। রুশান বলল, হির শোন, যাইস না কোথাও। রিম বলল, কোথায় যাচ্ছিস? আফরা বলল, যা বাবা, চলে গেল। সায়েম বলল, সব সময় তোরা একটু বেশি বাড়াবাড়ি করিস, কেন একটু বাড়াবাড়ি কম করলে চলে না? কিরণ বলল, আমরা বাড়াবাড়ি করি, আর তুই? তুই তো দুধের দোয়া তুলসী পাতা। আবা বলল, এখানে পেঁচাল না পেরে দেখ,
ও কোথায় গেল। মিহু হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে এসেছে। তখনই গেট দিয়ে একটা কালো কালারের গাড়ি ঢুকলো। গাড়িটা ওর সামনে এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হলো। ছেলেটা দেখতে খুব ফর্সা, কালো জিন্স শার্ট ও কালো শুজ, চুলের রংটা হালকা লালচে, চোখে কালো সানগ্লাস, ফর্সা শরীরে কালো রংটা বেশ মানিয়েছে। কিছু মেয়েরা বেহায়ার মতো হা করে তাকিয়ে আছে। কিছু মেয়েদের একটাই দোষ, কোনো হ্যান্ডসাম ছেলে দেখলে হা করে গিলবে। গাড়ি থেকে নেমে মিহুর দিকে হাত বাড়িয়ে দিল। অন্ত বলল, হাই, আমি অন্ত চৌধুরী। মিহু বলল, তো আমি কি করব? ঢোল বাজিয়ে সবাইকে বলবো যে আপনি অন্ত চৌধুরী? আমি আপনাকে আপনার বায়োডাটা দিতে বলিনি। বিরক্ত সুরে কথাটা বলল। অন্ত বলল, কেন, পরিচয় হতে পারি না? মিহু বলল, না। কেন, আমি কি জব অফার নিয়ে বসেছি নাকি যে আপনার আমার সাথে পরিচয় হতে হবে? অন্ত বলল, অন্তত পক্ষে হাতটা তো মেলাও। মিহু বলল, সরি, আমি যার তার হাত ধরি না, আর যার হাত ধরি তাকে জীবনেও ছাড়ি না। কোথা থেকে যে এসব লোক উঠে আসে কে জানি, ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে এসেছে নাকি, ওয়াকছি ভাব নিয়ে কথাটা বলল। অন্ত বলল, ইন্টারেস্টিং। শেষের 2 লাইনের কথাটা বিড়বিড় করে বলাই অন্ত শুনতে পায়নি। মিহুর অন্তর সাথে কথা বলতে একটুও ভালো লাগছে না। ছেলেটার চাহনি মোটেও ভালো নয়, নজরটা বাজে, খুব বাজেভাবে ওর দিকে তাকাচ্ছে। মিহু ভালো মতো ওড়নাটা ঠিক করে নিল। মিহু বলল, সামনে থেকে সরুন। অন্তু বলল, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, খুশি খুশি লাগছে মনটা। মিহু বলল, আপনি সরলে আমি খুশি হতাম। বিরক্ত হয়ে কথাটা বলল। অন্তু বলল, নিশ্চয়। মিহু অন্তর সামনে থেকে চলে এলো। ওর কাছ থেকে সরে এসে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লো। মিহু বলল, যত সব আজাইরা লোক, খাটাস একটা, চেহারাটাই সুন্দর কিন্তু চরিত্রটা নয়। বারবার কিভাবে বাজে নজরে তাকাচ্ছিল। যদি কোনো বদমাশি করতো সবার সামনে আজ ওর মাথাটা ফাটিয়ে দিতাম। অন্তু মিহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অন্তু বলল, ভাই তো সেই একটা মেয়েকে চয়েস করেছে। এটা যদি ভাইয়ের না হতো তাহলে এতক্ষণে আমার নিজের বেড পার্টনার বানিয়ে ফেলতাম। 1 ঘন্টা নিজের হলেও চলতো। আমি আবার 1 ঘন্টার বেশি কোনো মেয়েকে রচিতে ধরে রাখি না, শুধু ভাইয়ের জিনিস বলে ছেড়ে দিলাম। ওহ নো, আমি কি ভাবছি? ভাই যদি এসব কথা শুনতো তাহলে এতক্ষণে আমার ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে যেত। অন্তু, তুই যেই কাজ করতে এসেছিস তাই কর। পৃথিবীতে আরো অনেক মেয়ে আছে, তাই না? ওই মেয়ে তোর না হলেও চলবে। অন্তু গাড়ি নিয়ে আবারও ব্যাক করলো। আজ কলেজে হীরের সাথে দেখা করতে এসেছিল। ও যাওয়ার পর অন্য একটা গাড়ি পিছন থেকে ঋষিক বের হলো। ঋষিক বলল, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, এই 4 বছরে একটুও বদলালি না। পাপ কাজ করতে করতে এমন হয়ে গেছিস যে তোদের কাছে মনে হয় তোরা যা করছিস তাই ঠিক। বাজে নজর দেওয়া এখনো যায়নি তোর। আবার আমাদের কলিজার টুকরা বনুর দিকে নজর দিতে চেয়েছিস। বলতে হবে দাবার গুটিটা ভালোই চেলেছি, যার কারণে রাজার মন্ত্রী নিজে এসে ধরা দিল। 4 বছর ধরে অপেক্ষা করেছি তোর জন্য। এবার অপেক্ষার পালা শেষ। মিস্টার অন্তু চৌধুরীর বড় ভাই, এবার তোকেও বোঝাবো প্রিয়জন হারানোর কষ্ট কাকে বলে। ঋষিক কথাটা বলে বাঁকা হাসলো। তারপর বাইক নিয়ে চলে গেল। ও কোথায় থাকে, কি করে, কিভাবে চলে কেউ বলতে পারবে না। হঠাৎ করে উদয় হয়, আবার হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কয়েক বছর বিদেশে ছিল, কিছু মাস হলো দেশে ফিরেছে, কিন্তু ওর খবর বাড়ির কেউ জানে না। বেশ কিছুদিন পর অন্তু গাড়ি নিয়ে বের হয়েছিল। সারাদিন কোথায় কোথায় জানি যায়, আর রাতে বারে কিংবা মেয়ে নিয়ে পড়ে থাকে। রিকি ও অন্তু প্রচুর নেশাবাজ, প্রচুর নেশা করে। তাদের মধ্যে একটা হলো মেয়ে। রিকিকে কে যেন ওপরে টপকাই দিছে, আর এবার এটার কি হবে আল্লাহ জানে। চরিত্রহীন একটা। সন্ধ্যা হয়ে আসছে। অন্তু মনের সুখে ড্রাইভ করছে, বক্সে গান বাজছে। রাস্তাটা খুব শুনশান ও নীরব। হঠাৎ দেখলো সামনে কেউ একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, বোরখা পরা একটা মেয়ে। মেয়েটি বলল, প্লিজ গাড়ি থেকে নামুন, আমি খুব বিপদে পড়েছি। অন্তু বলল, সন্ধ্যাবেলায় এই মেয়ে আবার বিপদে পড়েছে? আমার রাতটা বোধহয় ভালোই কাটবে। আমি তো মনে মনে শিকার খুঁজছিলাম, আর শিকার আমার কাছে নিজেই ধরা দিল। মনে মনে কথাগুলো বলে শয়তানি হাসি দিল। মেয়েটি বলল, এই যে শুনছেন, আমার গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে, একটু দেখবেন প্লিজ। এভাবেই রাত হয়ে গেছে, রাস্তায় বাজে লোকের অভাব নেই, তাড়াতাড়ি বাড়িতে যেতে পারলেই বাঁচি। অন্তু বলল, চিন্তা করবেন না ম্যাম, আমি দেখছি। মুখে টেডি স্মাইল রেখে গাড়ি থেকে বের হলো অন্তু। মেয়েটার গাড়ির সামনে গেল। মেয়েটাও পিছন পিছন এলো। অন্তু ইঞ্জিন দেখতে লাগলো, আর কিছুক্ষণ পর পর বাজেভাবে মেয়েটার দিকে তাকাচ্ছে। বোরখা পরার সাথে হিজাব বাঁধা, চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। পায়ে কেস জুতা পরা দেখে ওর কিছুটা খটকা লাগলো। বোরকার সাথে আবার কেউ কেস পরে নাকি? পরে খেয়াল হলো ও দেশে এসে অনেক মেয়ের বোরকার সাথেই কেস পরা দেখেছে, তবে চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর ওর চোখ দুটো আর কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে। মেয়েটা কিরকম চেনা চেনা লাগছে। অন্তু মনে মনে বলল, ইঞ্জিন তো ঠিক করে দিলাম, কিন্তু ওকে তো বলা যাবে না। যে করেই হোক ওকে আমার ফাঁদে ফেলতেই হবে। মেয়েটি বলল, কি ব্যাপার, কি হয়েছে? অন্তু বলল, গাড়ি এখন ঠিক হবে না, গ্যারেজে নিয়ে যেতে হবে। মেয়েটি বলল, কি বলছেন কি আপনি? এখন আমি বাড়ি যাব কি করে? রাত হয়ে গেল।
অন্তু বলল, আপনার যদি অমত থাকে তাহলে আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। আপনাকে আমি বাড়ি দিয়ে আসবো, এমনভাবে পৌঁছে দিয়ে আসবো জীবনে আর কোনোদিন রাতে একা বের হতে ভয় পাবে। শয়তানি হাসি দিয়ে মনে মনে কথাগুলো বলল অন্তু। মেয়েটি বলল, কিন্তু। অন্তু বলল, কোনো কিন্তু নয়, চলুন। মেয়েটি বলল, ঠিক আছে চলুন। অন্তু আগে আগে চললো গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে পেছনে ঘোরার আগে কেউ একজন শক্ত করে ওর মাথায় জোরে বাড়ি দিল। অন্তু মাথা ধরে নিচে সেন্সলেস হয়ে গেল। অন্তু পরে যেতে মেয়েটি পিছনে ফিরে কাউকে ডাকলো। মেয়েটি বলল, চলে এসো তোমরা, আমার কাজ শেষ, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। পিছন থেকে 7-8টি ছেলে বের হয়ে আসলো। অন্তুকে হাত পা বেঁধে মুখ বেঁধে গাড়িতে করে উঠিয়ে নিয়ে চলে গেল গোডাউনে। অন্তুর যখন জ্ঞান ফিরল, নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পায়, মাথাটা ঝিমঝিম করছে। জোরে চিৎকার করে আশেপাশে ডাকতে লাগলো। অন্তু বলল, হেল্প, হেল্প মি প্লিজ, কেউ আমাকে বাঁচাও, কে কোথায় আছো, খোলো আমায়। অন্তুর সামনে অন্ধকারে 4টা মানুষের ছায়া দেখতে পেল। আস্তে আস্তে ওর সামনে এলো। অন্তু বলল, তোমরা কারা, আমাকে আটকে রেখেছো কেন? তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা তোর খুব পরিচিত, কারণ আমরা তোর পুরাতন শত্রু, অনেক সাধনার পর তোকে খুঁজে পেলাম। অন্তু বলল, আমি কি করেছি তোমাদের, ছেড়ে দাও আমায় বলছি। কাপুরুষের মতো আড়ালে দাঁড়িয়ে কথা বলছে কেন? সাহস থাকলে সামনে এসো। 4টা ছায়া থেকে একজন বলে উঠল, কাকে কাপুরুষ বলছিস তুই? আমাদেরকে? 4টা বছর ধরে স্কটল্যান্ডে পালিয়ে আছিস তুই, আর কাপুরুষ বলছিস আমাদেরকে? হাউ ফানি ইয়াং ম্যান, তুই ভেবেছিস আমরা সব ভুলে গেছি? কিছুতেই না। অন্তু বলল, সামনে এসো তোমরা। ভয়াবহ কথাগুলো বলল। 4জন এবার আলোতে এসে দাঁড়ালো। ওদের মধ্যে সেই বোরখা পরা মেয়েটাও আছে। বাকি 3জন ছেলে। 3জনের গায়ে কালো শার্ট প্যান্ট ও বড় কালো ব্লেজার। মেয়েটা এখনো বোরখা পরে আছে। মেয়েটা সামনে এসে বোরখা খুলে গলায় ওড়না পেঁচালো। অন্তু বলল, মিহু তুমি? অবাক হয়ে কথাটা বলল। মিহু বলল, ইয়েস মিস্টার অন্তু চৌধুরী, আমি মেহরুন মির্জা। অন্তু বলল, এরা কারা? মিহু বলল, ও, ওদের আপনি চিনবেন না, আমি পরিচয় করে দিচ্ছি, আমার বড় ভাইও ঐশিক, ছোট ভাইও ঋষিক, আমার ভাইও মেহেরাব। অন্তু বলল, আমি তোমাদের কি করেছি? ঐশিক বলল, কি করেছিস তুই জানিস না? আমাদের সবচেয়ে কাছের মানুষটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস, তোকে তো আমি। ঐশিক গান বের করলো। মিহু এসে হাতটা ধরে ফেললো। মিহু বলল, না ভাইয়া, ওকে রিকির মতো সোজা কপালে শুট করলে চলবে না, ওকে তিলে তিলে শেষ করব। যে কষ্ট এই 4টা বছর ধরে আমাদের তিলে তিলে শেষ করেছে, সেই কষ্ট দিয়ে ওকে মারবো। ঋষিক বলল, হ্যাঁ ভাইয়া, হিরবনও ঠিক বলেছে। ঐশিক বলল, আমরা নয়, শুধু আমি মেরেছি, সোজা কপাল বরাবর শুট। শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। অন্তু বলল, কি করেছি তোমাদের? ঋষিককেই বা কেন মেরেছিলে? কি করেছিল সে? মারলে কেন ওকে? মিহু বলল, ভুলে গেছিস? ও, বলবি না কেন, আমি কি বোকা? তোরা তো ভুলে যাবি, ভুলে যাওয়ারই কথা। আমি গত 4 বছর ধরে সবকিছু জমিয়ে রেখেছি। মেহরাব বলল, ভাইয়া, ওকে এমন জায়গায় লুকাবি যাতে ওর ভাই আকাশ পাতাল খোঁজেও ওকে খুঁজে বের করতে না পারে। রিকি অন্তুকে 4 বছর আগে ঘটনা সবকিছু খুলে বলল। অন্তু এবার বুঝে গেছে কেন ওকে ধরে এনেছে এখানে। রিকো বা মারা গেছে কেন? ভয়ে গলা ওর শুকিয়ে গেছে। ঐশিক কতগুলো গার্ডকে ডাকলো। ঐশিক বলল, এটাকে নিয়ে যাও, এমন জায়গায় লুকিয়ে ফেলো যাতে কোনো কাকপক্ষীও টের না পায়, আর প্রতিদিন ওর ডোজ বাড়িয়ে দিবে, খেতে দিবে না, মাঝে মাঝে আমরাও আসবো, ওর আদর যত্ন করে আসবো। হির বলল, ওয়েট ভাইয়া, আমার একটা কাজ আছে। ঋষিক বলল, কি কাজ? মিহু স্টিক হাতে নিয়ে এলোপাথারি মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর অন্তু যখন সেন্সলেস হয়ে গেল, তখন ওকে ছেড়ে দিল। মিহু বলল, এবার নিয়ে যাও, ওকে তিলে তিলে শেষ করবে, মৃত্যুর যন্ত্রণার স্বাদ ওকে বুঝিয়ে দিবে। বিশ্বাসঘাতক বেঈমান, তোর জন্য আমার ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গেছে। গার্ডরা অন্তুকে নিয়ে গেল। মিহু ঐশিককে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ওর চোখের পানি যেন আজকে বাদ মানছে না। মেহেরাব, ঐশিক, ঋষিক, 3জনের চোখের পানি, সবার চোখ দুটো রক্তলাল হয়ে রয়েছে। স্কটল্যান্ড। অনেকক্ষণ ধরে ধূসর চোখের ছেলেটি তার ভাইকে অনেকগুলো কল করছে, কল করেই যাচ্ছে, কিন্তু মোবাইল বন্ধ বলছে। তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে, ইউ হ্যাভ লস্ট ইউর অনলি লিটল ব্রাদার। মেসেজটা দেখে পুরো স্তব্ধ হয়ে যায় ছেলেটি, কিন্তু সে এটা বিশ্বাস করে না, তাই নিজেই কল করে জিহানকে কল করে বলল, হ্যালো জিহান, আমার ভাই কোথায়? ভয়ে ভয়ে কথাটা বলল। জিহান বলল, কেন বস? উনি তো বাড়িতে, গত 2 দিন ধরে আমার সাথে কোনো কথা হয় না। আমি ওনার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে জোর করে বাহির করে দিয়েছে। আজ বিকালে নাকি কোথাও যাওয়ার কথা ছিল। ছেলেটা বলল, ওর মোবাইল বন্ধ বলছে। জিহান বলল, হয়তো মোবাইল বন্ধ করে ঘুমাচ্ছে। ধূসর চোখের ছেলেটি তার মোবাইলে আসা মেসেজটির কথা বলল জিহানকে। জিহান বলল, তাহলে তো বস রিকির মতো কেউ আপনার ভাইকেও। ছেলেটা বলল, না না, কিছুতেই হতে পারে না এটা, তুমি যেভাবে পারো আমার ভাইকে খুঁজে বের করো। রেগে কথাটা বলল। জিহান বলল, ঠিক আছে বস, আমি লোক লাগাচ্ছি আপনার ভাইকে খুঁজে বের করার জন্য।
জিহান কল কেটে দিল। অন্যদিকে দোষার চোখের ছেলেটি বাড়ির সবকিছু লন্ডাবন্ড করে ফেলছে, হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙচুর করছে। জিহান বলল, মিস্টার চৌধুরী, সবে তো মাত্র শুরু, আরো কত কিছু দেখবেন। বাঁকা হেসে কথাগুলো মনে মনে বলল। অন্তর ভাই সারা রাত জেগে অনেক খোঁজ খবর নিল ভাইয়ের, কিন্তু কোথাও অন্তর খোঁজ খবর পেল না। এভাবে একের পর এক যেতে লাগলো দিনকাল, কিন্তু অন্তর কোনো খোঁজ মিলল না। অন্তর বাবা ও ভাই হন্যি হয়ে খুঁজছে ওকে, কিন্তু আদৌ কি মিলবে অন্তর দেখা বা কোনো খবর? কয়েক মাস পর কলেজের মাঠে এক কোণে আরামসে বসে আড্ডা দিচ্ছে দ্য টিম অফ রেইনবোর সব সদস্যরা। ক্লাস চলছে তাদের, কিন্তু সেটার মধ্যে তার গুরুত্বপূর্ণ তাদের এই অযথা আড্ডাটা, যার কোনো মূল্যই নেই তাদের ওই ক্লাসের। 2 দিন পর সেমিস্টার পরীক্ষা, মাত্র 7টা পরীক্ষা হবে, তাও তাদের মধ্যে কোনো চিন্তা নেই পরীক্ষার। কিরণ বলল, 2 দিন পর পরীক্ষা, ওইদিকে খেয়াল আছে তোদের? রোশান বলল, নো টেনশন মামা, তুই আছিস না? আফরা বলল, একদম ঠিক, তুই পড়াশোনা করে আসবি। মিহু বলল, সূর্যের কিরণ, ঠিক মতো পড়াশোনা করে আসিস, তুই পাস মানে আমরা পাস। সায়াম বলল, কোন রকম 33 পাইলেই যথেষ্ট। কিরণ বলল, পড়ালেখা করিস না কেন? রিম বলল, তুই থাকতে আমরা পড়াশোনা করবো কেন? আবা বলল, ভাই না ভালো, প্লিজ একটু ভালো করে পড়াশোনা করে আসিস, তুই আমাদের একমাত্র ভরসা। সায়াম বলল, দোস্ত তুই আসুস বইলে আমরা বাচ্চা আছি। রোশান বলল, তা না হইলে কবে যে কচু গাছের সাথে টপকায় যাইতাম। কিরণ বলল, তোমরা সবাই ক্লাস না করে এইখানে টোটো করে ঘুরবা, আর আমি সারা রাত পড়াশোনা করে তোমাকে উদ্ধার করবো? পারবো না, রেগে কথাটা বলল। মিহু বলল, ওই ধর তো ওকে, কলেজের পিছনে যে ডোবাটা আছে ওই জায়গা থেকে 2 ঢোক পানি খাওয়াই নিয়ে আসি। রোশান সায়েম দুইজনে মিলে কিরণের 2 হাত ধরে ফেললো আর কলেজের পিছনে পচা ডোবার কাছে নিয়ে গেল। মিহু বলল, এখনো সময় আছে, জলদি করে রাখো, পড়াশোনা করে আবি কিনা? যদি না আসিস তাহলে তোরে এই পচা পানির ডোবা থেকে চুবাইয়া তারপর বাড়িতে পাঠামু। রিম বলল, বেশি ভাবিস না, জলদি বল। কিরণ চুপচাপ রাজি হয়ে যায়। এই মিহুকে বিশ্বাস নেই, যা মুখে বলবে তাই করে ফেলবে। সায়েম বলল, তা মামা সোজাসুজি রাজি হইলে কি হইতো? আফরা বলল, কি আবার হইতো? আঙ্গুল বাঁকা করতে হইতো না। মিহু বলল, সেই খুশিতে এবার ট্রিট দেওয়া যাক। আভা বলল, কে ট্রিট দিবে? রোশান বলল, কিরণ। কিরণ বলল, আমি কেন? মিহু বলল, বেশি বাড়াবাড়ি করার কারণে ট্রিটটা তুই দিবি মামা। রিম বলল, চলো মামা। কিরণ বলল, টাকা নাই আমার কাছে, আমার কাছে 1টা টাকাও নাই। আভা বলল, চাপা কম ছাড়ো, জলদি কফি হাউসের দিকে পা বাড়াও। মিহু বলল, তরে কি আবার সম্মান করে নিতে হইব? রেগে কথাটা বলল। আভা বলল, মনে হয়। মিহু বলল, রোশান সাহেব। রোশান বলল, বুঝা গেছি বস, আমরা রেডি আছি। কিরণ কিছু বলার আগে রোশান ওর 2 হাত, সায়েম ওর 2 পা ধরে চ্যাংদোলা করে নিয়ে চললো। কিরণ শুধু মুসরামুসরি করছে নামার জন্য, কিন্তু রোশান সাহেব মনের সুখে কিরণকে দলতে দলতে নিয়ে যাচ্ছে। পুরো কলেজের ছেলেমেয়েরা অবাক, সবাই তো কিরণকে দেখে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। এত বড় একটা ছেলেকে যদি কেউ এভাবে চ্যাংদোলা করে নিয়ে যায় তাহলে যে কেউ দেখলে হাসবে। বিষয়টা নিবরাজের চোখেও এড়ালো না। অনেকক্ষণ ধরে কলেজের বাইরে হাসির টল পড়ে গেল। বাইরে এসে নিজেও না হেসে পারলো না, মেয়েটা পারেও বটে। আইজান বলল, ভাই ওকে কিছু বলবি না? নিবরাজ বলল, কি বলবো? আইজান বলল, তুইও হাসতেছিস? নিবরাজ বলল, না হেসে কি পারা যায়? দেখ তো কি কাণ্ড করতেছে। আইজান বলল, ভাই সত্যি পুরো দুনিয়ায় এক পিস বানাইছে। নিবরাজ ও আইজান ওদের রাস্তা আটকে ওদের সামনে দাঁড়ালো। নিবরাজ মিহুর দিকে হা করে তাকিয়ে আছে। আফরা বলল, দোস্ত এনকে একে এইখানে কি করে? নিচু সুরে কথাটা বলল। আভা বলল, অগজিগা, আমি কি জানি। বিরক্তের সুরে কথাটা বলল। নিবরাজ বলল, কি হচ্ছে এখানে? মিহু বলল, দেখতে পাচ্ছেন না? আইজান বলল, দেখতে পাচ্ছি বলেই তো জিজ্ঞেস করছি। মিহু বলল, ও আমাদের সাথে যেতে চাইছে না, তাই ওকে পালকি করে নিয়ে যাচ্ছি। নিবরাজ ও আইজান বলল, কি এটা পালকি? 2 ভাই একজোরে চিৎকার দিয়ে উঠলো, চোখ যেন তাদের কপালে উঠে গেছে। এমন পালকি তারা জীবনেও দেখেনি। মিহু বলল, এটা মিহুর পালকি, যে সেই মানুষ এটাতে উঠতে পারে না, শুধুমাত্র দামি মানুষরাই উঠতে পারে। তারপর কিরণের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল মিহি আর বলল, মিহু বলল, তাই না মামা, আমি ঠিক বলছি না? কিরণ বলল, বস আমারে বাঁচান, নইলে আমারে খায় ফেলবো। মিহু বলল, তরে খামো না, তোর টাকা খামু। আইজান বলল, ওকে এইভাবে কোথায় নিয়ে যাচ্ছ? মিহু বলল, ওরে হাতে ধরে নেই, নয়তো ঘাড়ে কইরা নেই, কিংবা কোলে কইরা নেই, সেটা আমাগো ব্যাপার, আমরা দেখবো। আমার ফ্রেন্ডরে আমি যেমনে খুশি সেইভাবে নিয়ে যাবো, আপনাগর কি সমস্যা?
সইরা দাঁড়ান, আমাগো দেরি হয়ে যাইতাছে। নিবরাজ বলল কথার উত্তর না দিলে যেতে পারবা না। মিহু বলল কমো না। নিবরাজ বলল তাহলে এখান থেকে যেতেও পারবে না। আফরা বলল হির বনু, বেশি কথা বাড়াইস না, নইলে বেশি কিছু খাইতে পারবো না, বলে দে। মিহু বলল আমি কমো না। রিম বলল এনকে আসলে কিরণ আমাদেরকে আজকে ট্রিট দিব। সায়েম বলল সেই খুশিতে শালারে পালকি করে নিয়ে যাইতাছি। কিরণ বলল না না, আমি যাবো না। এনকে একে আমারে বাঁচান, তা না হলে ওরা আজকে আমারে দিয়া রেস্টুরেন্টের থালা বাসন বাজাইবো। মিহু বলল শুনছেন তো, এবার পথ ছাড়েন। নিবরাজ বলল সত্যি আল্লাহ পৃথিবীতে এক পিসি বানাইছ, তা আবার আমার জন্য বানাতে হলো। মনে মনে কথাগুলো বলল। নিবরাজ আর আইজান সরে দাঁড়ালো। দ্য টিম অফ রেনবো কিরণকে নিয়ে তারপর চলে গেল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সত্যি বেচারা 13টা বাজাইছে, পকেটের টাকা তো গেছেই, সাথে দামি ঘড়ি। কিরণ বলল তগো আমি দেখা নিমু আমার ঘড়ি, বলেই কান্না করতে লাগলো। রিম বলল থাক মামা কাইন্দো না, আমরা তোমারে একটা ঝাঁকানাকা বিলাই ঘড়ি গিফট করবো। কিরণ বলল তোরা থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না, এক একটা খাদক্য থাকার। মিহু বলল আরে মামা কান্দিস না, বেশি কানলে তারপর শরীর খারাপ করব, তারপর পড়বি কেমনে, আর না পড়লে পাশ করবি কেমনে, আর তুই পাশ না করলে আমরা পাশ করবো কেমনে। আফরা বলল ভাই ও কান্দো না, চুপচাপ বাড়িতে গিয়া পড়তে বসে পড়ো। সায়েম বলল মামা মন খারাপ করো না, আমরা তো আছি। কিরণ বলল তোমরা যে কোন কামে আছো সেটা তো আমি ভালো করেই জানি, খালি পারো আমাকে বাস দিতে। আভা বলল এটাই কয়জনে পারে বলতো। কিরণ রেগে বিড়বিড় করতে করতে চলে গেল। বাকি সবাই ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। এদিকে 2 দিন পর পরীক্ষার পরে এসে সবার মাথা নষ্ট, সিট এলোমেলো করে দিয়েছে সবার। 7 জনের রুমে 7 কোণায় পড়েছে তাদের সিট, সবার মাথায় হাত। কিরণের আশায় বাকি 6 জন একটাও পরে আসেনি। এবার কি করবে? 7টা পরীক্ষা দিবে কি করে? এই জন্য বলে অতি চালাকের গলায় দড়ি। তাছাড়া বাকি 6টা জানেও না আজ কি পরীক্ষা। মিহু এসে সারা রুমে চোখ বোলাচ্ছে। মিহু বলল ওই আজকে কি পরীক্ষা রে? সায়েম বলল জানি না। আপা বলল হইব সব বইয়ের মধ্যে যে কোনো একটা বইয়ের পরীক্ষা। মিহু বলল সেটা তো আমিও জানি। রিম বলল আজকে বোধহয় ওই কচুডেবুরি ম্যাডাম যে ক্লাস নেয় তার পরীক্ষা। রুশান বলল ওই ম্যাডাম কি ক্লাস নেয়? আফরা বলল ওইটা যদি জানতাম তাহলে তো পরীক্ষার নামও জানতাম। সায়েম বলল হির তোর কাছে না একটা রুটিন আছে? মিহু এটা শুনে করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। আফরা বলল কি হয়েছে, কান্দিস কেন? মিহু বলল ওইটারে আমি প্লেন বানায় আকাশে উড়াই দিছি। সবাই বলল কি? মিহু বলল আমারে কস কেন, তগটা কই? সবাই বলল কইতে পারি না। মিহু বলল কিরণ্যা কইরে? রোশন বলল ও এখনো আসে নাই। রিম বলল ওই ম্যাডামের ক্লাস তো একটাও করি নাই। আফরা বলল আমরা করছি নাকি? মিহু বলল বুড়ি খালি শুধু শুধু বকাঝকা করতো, হের ক্লাস করন যায় নাকি? কিন্তু হ্যাঁ কি ক্লাস করাইতো? সায়েম বলল কিচ্ছু কইতে পারি না, কালকের থেকে পইরা আইতে হইব, নইলে স্যারের হাতে বাস খাইতে হইব। কিছু সময় পর কিরণ এলো। সে তো সিট প্ল্যানিং দেখে খুব খুশি। কিরণ বলল একদম ঠিক হইছে, আমার সাথে বাটপারি করতে চাইছিলে না, এবার মজা বোঝ। আমি অনেক খুশি হইছি, তগলিগা আমি আমার প্রিয় ঘড়ি হারাইছি। মিহু বলল ওরে ধরতো, আমার স্টিক দিয়ে ওর মাথা ফাটাইমু। সায়াম রোশন ধরতে যাওয়ার আগেই ক্লাসে স্যার ঢুকে পড়লো, যার কারণে কিরণকে ধরা হলো না। রোশন বলল আজকে বাচ্চা গেলি। আবা বলল পরীক্ষার পর তোর খবর আছে। পরীক্ষা শুরু হয়ে গেল। প্রশ্ন দেখে 6 জনের মাথা নষ্ট। কি লিখছে এইগুলা? 6 জন গালে হাত দিয়ে মনোযোগ সহকারে প্রশ্ন উল্টো পাল্টাই দেখছে। স্যাম কলমের খাপ কামড়াচ্ছে। মিহু ওর সামনে থাকা মেয়েটাকে জিজ্ঞেস করলো। মিহু বলল আজকে কি পরীক্ষা গো? মেয়েটি বলল সেটা তো আমি তোমাকে জিজ্ঞেস করতাম। মিহু বলল এমা সব দেখি আমার মতো, তাহলে বুড়ির ক্লাস করতো কে? তুমি ক্লাস করতে না? মেয়েটি বলল না, এ ম্যাডাম শুধু বকে। তুমি? মিহু বলল একটা ক্লাস করেছিলাম, বাপরে শুধু খালি বকাবকি করে, তাই আর তার ক্লাস করিনি। আমি পিছনের দরজা দিয়ে পালাতাম শুধু। ওর ক্লাস যখনই আসতো হঠাৎ একটা স্যার মিহুকে কথা বলতে দেখে ধমকে উঠলেন। এই স্যারটাকে মিহু একদমই দেখতে পারেন না, তার মাথায় টাক থাকার কারণে সে সব ছাত্রছাত্রীদের কাছে টাকলো স্যার নামে পরিচিত। স্যার বলল এই মেয়ে কথা বলছো কেন? মিহু বলল কিছু না স্যার, এমনি আমার কলমটা নিচে পড়ে গিয়েছিল। স্যার বলল কলম কিভাবে পড়ে যায়, হাতে কি শক্তি নেই? রেগে কথাটা বলল। স্যার কথা বলতে বলতে মিহুর বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। স্যার তার হাতটা মিহুর বেঞ্চের উপরে রাখলো। মিহু তার হাতের উপর ইচ্ছা করে জোরে কলমটা ফেলে দিল। মিহু বলল স্যার এমনে পড়ে গিয়েছিল। স্যার বলল বেয়াদব মেয়ে। মিহু বলল সরি স্যার, আমি আসলে দেখতে পাইনি। স্যার বলল চুপচাপ লিখো। টাকলু স্যার এর মধ্যে ভালো করে জেনে গেছে এর সাথে বেশি কথা বললে এমন অবস্থা করবে যে সবার সামনে তাকে অপমানিত হতে হবে। মিহু বলল বেটা টাকলু, তোর টাক যদি আমি নাস্টিক দিয়ে ফাটিয়েছি তাহলে আমার নামও মেহরুন মির্জানা। তোর চান্দিটারে আমার হিট দিয়ে ফাটামো। তোর টাকের জায়গায় বিশাল বড় একটা আলো ফুলে উঠবো। বিড়বিড় করে কথাগুলো বলল। স্যার বলল কি বিড়বিড় করছো?
মিহু বলল, কোথায় স্যার? আমি তো প্রশ্ন পড়তেছি। স্যার বলল, আসতে পড়ো। মিহু বলল, টাকলোটারে তোর খবর আছে? মনে মনে কথাগুলো বলল। 20 মিনিট পর কিরণ দেখলো বাকি 6 জন খুব মনোযোগ দিয়ে খাতায় লিখতেছে। কিরণের চোখ তো কপালে। ঘটনা কি? এগুলো তো বই ছুঁয়েও দেখেনি, কি পরীক্ষা সেটাও জানে না, তাহলে খাতায় লিখতেছে কিভাবে? কিভাবে এটা সম্ভব? পরীক্ষা শেষে কোনো রকম খাতা জমা দিয়ে 6 জনের বাইরে এসে দাঁড়িয়ে আছে কিরণের জন্য। আজকে ওর খবর আছে। কিরণ বলল, কি মামা, পরীক্ষা কেমন দিলা? আফরা বলল, অসাম। মিহু বলল, পুরা ফাটাফাটি, ফাটাই ফেলছি পুরা। সায়েম বলল, আজকে সেই লেভেলের কোপাইছে মামা, পাস তো কর্মই কর্ম। কিরণ বলল, ভাব কম লও, খাতায় কি লেখছো তা কও। রিম বলল, সবসময় নিজের এত বিদ্যাসাগর ভাবিস কেন? তুই একলাই পারিস নাকি? আমরাও কিছু পারি। কিরণ বলল, পারস তো ঘোড়ার ডিম। মিহু বলল, নিজে একটু পড়াশোনা ভালো পারো দেখা ভাব নাও, এবার আমরাও দেখামো পড়ালেখা কি জিনিস। আবা বলল, আমাদের থেকে পড়ালেখা ভালো পাইরা দেখি একটু বেশি লাফাইতাছ, তাই না? তোমার লাভ আমরা বের করবো। রুশান বলল, হেভি পরীক্ষা দিছি, এমন পরীক্ষা জীবনও দেয় নাই, পাস তো কর্মই। মিহু বলল, মির্জাফরে ধরতো, ওর দাঁত কেলাই না আমি ছোটাইতাছি। চিট প্ল্যানিং দেখা দাঁত বের করে ক্লোজ আপ পেস্টের অ্যাড দিতাছিল, ওর খবর আছে। কিরে তোরা ওরা ধরস না কেন? আমি ব্যাগের থেকে হিররে মানে স্টিকটাকে বের করে লই, ধর ওরে। তার আগেই কিরণ পিছন দিকে দিল ধর, ওকে আর পাইকে। সায়েম বলল, শালা, ঘরের শত্রু বিভীষণ। আফরা বলল, শয়তান জানি কোথাকার। আবা বলল, বান্দর একটা। সবাই বিড়বিড় করতে করতে নিজেদের গন্তব্যে চলে গেল। বাকি 6টা পরীক্ষায় তারা ভুল করে নাই, প্রতিদিন পড়ে এসেছে, যার কারণে কোনো সমস্যা হয়নি। দেখতে দেখতে পরীক্ষাও শেষ হয়ে গেল। 8 দিন পর পরীক্ষা শেষ হয়েছে, আজ 8 দিন হলো। সামনে রেজাল্টও দিবে। মাঠের এক পাশে বসে বাদাম খাচ্ছে ও আড্ডা দিচ্ছে রেইনবো টিম। তখনই ওদের সামনে কলেজের পিয়ন এলো। পিয়ন বলল, তোমাদের মধ্যে মেহরুন, সায়েম, আভা, রুশান, আফরা, রিমকে? সবাই বলল, আমরা। কেন? পিয়ন বলল, প্রিন্সিপাল স্যার তোমাদেরকে ডাকছে। মিহু বলল, এখনই যেতে বলেছে। সায়েম বলল, আপনি যান, আমরা আসছি। রোশান বলল, কি ব্যাপার হির, তুই কিছু করছত নাকি? মিহু বলল, আমি যদি কিছু করতাম তাহলে আমাকে একা ডাকতো, তগরে কেন ডাকতো? আফরা বলল, আমরা সবাই কি করলাম? মিহু বলল, সেটা গেলেই বুঝতে পারবি। কিরণ বলল, তোদের 6 জনকে ডাকছে, আমারে ডাকে নাই কেন? রিম বলল, জানি না। আভা বলল, চল সবাই। মিহু বলল, কিরণ তুই এই জায়গায় থাক, আমাদের সাথে একদম যাবি না। প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দেখলো প্রিন্সিপাল সুমন রহমান সহ আরো অনেক স্যার ম্যাডাম বসে আছে। ওদের সাথে সেই টাকলো স্যার ও কুচুরে বুড়ি ম্যাডামও আছে। নিব্রাস আইজান পাশের চেয়ারে বসা। মিহু বলল, মে আই কামিন স্যার? সুমন বলল, ইয়েস কামিন। ওরা 6 জন ঢুকলো ভিতরে। কিরণ জানালা দিয়ে উকি ঝুঁকি মেরে বোঝার চেষ্টা করছে আসলে কেসটা কি। মিহু বলল, স্যার আমাদের ডেকেছেন? সুমন বলল, হ্যাঁ। মিহু বলল, কেন স্যার, আমরা কিছু করেছি? আমরা তো কোথাও কোনো মারামারি করিনি। সুমন বলল, তার জন্য নয়। রাফিসা ম্যাডাম? রাফিজা বলল, জি স্যার। সায়েম বলল, এই হির কুচুরি বুড়ি ম্যাডামকে ডাকছে কেন? আস্তে করে বলল। হির বলল, আমি কি জানি নাকি? নিচু সুরে কথাটা বলল। সুমন বলল, খাতাগুলো বের করুন। আইজান বলল, ভাই কিসের খাতা? ফিস ফিস করে কথাটা বলল। নিব্রাজ বলল, পরীক্ষার খাতা মনে হয়। আইজান বলল, কেন, কি হয়েছে? নিব্রাজ বলল, জানি না, চুপচাপ দেখতে থাক। হঠাৎ করে মিহুর মোবাইল বেজে উঠল। ডামেটা কুশিটা আ আ আ, ডামেটা কুশিটা আ আ আ। ওর মোবাইলের রিংটোন শুনে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। মিহু মোবাইল নিয়ে বের হয়ে গেল। আইজান বলল, ভাই এটা কি ছিল? সায়েম বলল, ওর মোবাইলের রিংটোন। মিহু ফিরে এলো। রাফিসা ম্যাডাম ওরফে মিহুদের কচুরি বুড়ি ম্যাডাম পরীক্ষার খাতাগুলো বের করলেন। ওদের প্রত্যেকের গলা শুকিয়ে গেছে। এবার ওরা বুঝে গেছে ওদের কেন ডেকেছে। সুমন রহমান খাতাগুলো হাতে নিয়ে প্রত্যেককে একবার দেখালেন। 6 জনের মাথা হালকা নিচু করে রেখেছে। সুমন বলল, সায়েমকে? সায়েম বলল, জি স্যার আমি। সুমন বলল, কি লিখেছ খাতায়? সায়েম নিশ্চুপ। সুমন বলল, উত্তর দিচ্ছ না কেন? রাফিজা বলল, কিভাবে দিবে স্যার, উত্তর দেওয়ার মতো কিছু লিখেছে নাকি? টাকলু স্যার বলল, কি লিখেছে স্যার? সুমন রহমান সবাইকে খাতাটা দেখিয়ে বলল, প্রথম পৃষ্ঠায় বড় করে ম্যাডামের ছবি এঁকেছে। এর নিচে লিখেছে, ম্যাডাম দীর্ঘ 2 ঘন্টা ব্যয় করে মনের মাধুরী মিশিয়ে আপনাকে এঁকেছি। আশা করি আমার 3 ঘন্টা আপনি বৃথা করবেন না। 5 নাম্বারটা দিয়ে দিয়েন, কেউ জানবে না, শুধু আপনি আর আমি। কলেজে এসব করতে আসো তোমরা? রাফিজা ম্যাডাম দ্বিতীয় খাতাটা দিন। রাফিজা বলল, এই নিন স্যার। সুমন বলল, রুশানকে? রুশান বলল, জি স্যার আমি। ভয়ে ভয়ে কথাটা বলল। সুমন বলল, তুমি কি লিখেছো তা একটু সবাইকে পড়ে শোনাই, কি বলো? রুশান নিশ্চুপ।
সুমন বলল, প্রথম পৃষ্ঠার টাইটেল অপরাধী গান। ও ম্যাডাম রে, আপনি অপরাধী রে, আমার পাশ করানোর নাম্বার দিয়ে দিয়েন রে। দ্বিতীয় পৃষ্ঠার টাইটেল কচুরি বড়ি। একে তো কচুরি বড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি। আপনার এসব ছলচাতুরি থামবে কবে বলেন? আপনার ক্লাসেও আমি নাই, আমার মনেও আপনি নাই, আপনাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই। চতুর্থ পঞ্চম পৃষ্ঠায় ভর্তি হিন্দি গান আর বাংলা গানে। শেষে কি লিখেছে তা শুনবেন না? শেষে লিখেছে, ম্যাডাম সময়ের অভাবে এখানে আর বেশি কিছু লিখতে পারলাম না, একদিন সময় করে আমাদের বাসায় আসেন, আপনাকে গিটার বাজিয়ে গান শোনাবো। রাফিজা বলল, দেখেছেন স্যার কত বড় বেয়াদব, ওরা আমার একটা ক্লাসও করেনি। সুমন বলল, আভাকে তুমি? রিমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। রিম বলল, না স্যার ও। আবাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সুমন বলল, এ আবার কথা কি বলবো, ইনি তো সুন্দর করে খাতার পৃষ্ঠা ভরে ভালোবাসার গল্প লিখেছেন। সায়েম বলল, কি লিখেছে স্যার? যদি আমাদেরটার মতো একটু কষ্ট করে পড়ে শোনাতেন। সুমন বলল, সেটা তোমার ফ্রেন্ডের কাছ থেকে শুনে নিও। দাঁতে দাঁত চেপে কথাটা বলল আর বলল, রিমকে? রিম বলল, আমি। সুমন বলল, কি ম্যাডামকে রক ডান্সের প্রশিক্ষণ দিবা? রিম বলল, হ্যাঁ। মানে না স্যার। সুমন বলল, যা লিখেছ রিম খাতায় তা একটু পরে শোনাচ্ছি। রক ডান্স শিখতে ম্যাডাম আপনাকে বেশি কষ্ট করতে হবে না, শুধু ফাল পারলেই হইব। এজন্য আপনাকে শুধু নিউ মার্কেট থেকে একজোড়া শক্তপোক্ত দেখে একজোড়া কেটস কিনতে হবে। অন্য জায়গা থেকেও কিনতে পারবেন, তবে ততটা টেকসই হতে নাও পারে। তো গাইস, গল্পের মাঝখানে কিছু কথা বলি। আমি কমিউনিটি পোস্টে বলেছিলাম আজকে 1 ঘন্টার পর্ব দিব, কিন্তু দেখো গাইস, এদের খাতার অবস্থা দেখে আর খাতায় কি লিখেছে তা পড়ে শোনাতে শোনাতে আমার অবস্থা খারাপ। কারণ এদের খাতার অবস্থা লেখা মানে যেগুলো লিখছে এগুলো পড়ে পড়ে তো আমারই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো আমি 1 ঘন্টা রেকর্ডিং কেমনে করবো গাইস? তো একটু অ্যাডজাস্ট করে নাও, আজকে মনে হয় মেবি 40 মিনিটের হতে পারে। তো চলো আর কোনো কথা না বলে পরবর্তী গল্পের অংশে ফেরা যাক। তো এটা পরে আপনি জোরে গান ছেড়ে 1 ঘন্টা লাফ পারবেন, তাহলে আপনি রক ডান্স শিখতে পারবেন। নিব্রাস ও আইজান মুখ চেপে হাসছে। সত্যি মিহু যেমন ওর ফ্রেন্ডরাও তেমন। সুমন বলল, পঞ্চম খাতা আফরা বিনতে মাসুদ। আফরা বলল, ইয়েস স্যার। সুমন বলল, আফরা বিনতে মাসুদের খাতাটাও আমি পড়ে শোনাচ্ছি। ম্যাডাম, আমি একজন বিউটিশিয়ান, আমি পার্লারের সব কাজ পারি। আপনার মুখে নাকি অনেক ওয়েল, ওইটার সমাধান আমি জানি। আপনি প্রতিদিন নর্মাল আটা কিংবা চালের গুঁড়া দিয়ে মুখ ধোবেন, প্রতিদিন দেখবেন আপনার মুখ ধুলে সবকিছু সমাধান হয়ে যাবে। আপনার বাম গালে যে পিম্পল হয়েছে সেটার সমাধানও আমার জানা আছে, তবে বলবো না। আপনি যদি আমাকে পাশ করিয়ে দেন তাহলে আপনার পুরো মুখ আমি ফ্রেশ করে দিব, কথা দিলাম। রাফিজা বলল, 7 নাম্বার খাতাটা ওদের নাটের গরু। সুমন বলল, মেহরুন মির্জা। মিহু বলল, খাইছে রে, আমি গেছি, কেন লিখতে গেলাম এসব, খালি খাতা জমা দিলেই তো ভালো হইতো। সুমন চিৎকার করে বলল, মেহরুন মির্জা। মিহু বলল, জি জি স্যার। তুতলিয়ে কথাটা বলল। সুমন বলল, কি লিখেছ খাতায়? মিহু বলল, বেশি কিছু না স্যার, শুধু কিভাবে ক্লাসিক্যাল ডান্স করতে হয় তাই লিখেছি। প্রিন্সিপাল স্যার খাতা পড়তে শুরু করলেন। নিব্রাস তাকে থামিয়ে দেয়। নিব্রাস বলল, আপনি না স্যার, যার খাতা সে পড়ে শোনাবে। মিহু বলল, আমি? স্যার পড়ুক না, আমি নিজের প্রশংসা নিজে করতে চাই না, আমার শরম করে। সবাই ওর দিকে হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। নিব্রাস বলল, তোমাকে পড়তে বলেছি, তুমি পড়বে, ধমক দিয়ে কথাটা বলল। মিহু বলল, পড়ছি, এত ধমকাচ্ছেন কেন? নিব্রাস বলল, তুমি যে অনেক ভালো তাই, তাড়াতাড়ি পড়ো। মিহু বলল, অপ্রিয় ম্যাডাম, আপনাকে আমি একটু সহ্য করতে পারি না, তারপরও আমি আপনাকে শিখাবো কি করে ক্লাসিক্যাল ডান্স করতে হয়, তবে এখন নয়। আপনি আমাকে যদি পাশ করিয়ে দেন তাহলে আমি এই ডান্স খুব ভালো পারি। স্কুলে থাকতে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়েছিলাম, বিভাগে গিয়েও আমি ভালো করেছিলাম, তবে ফাইনালে গিয়ে ভালো করতে পারিনি কারণ আমার পা কেটে গিয়েছিল। আপনি যদি আমাকে পাশ করিয়ে দেন তাহলে আপনাকে আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে খাওয়াবো, সাথে ডান্সও ফ্রিতে শিখাবো। আপাতত এই পর্যন্তই থাক, আমার হাত ব্যথা করছে। আপনি যদি আমাকে পাশ করিয়ে দেন তাহলে আমি আমার প্রশিক্ষণ শুরু করব, তা না হলে করব না। নিজ দায়িত্বে যেখান থেকে খুশি সেখান থেকে শিখে নেন গা। আমার কি, যদি এই কথা কোনোভাবে প্রিন্সিপাল স্যারের কানে যায় তাহলে আপনাকে আমি আমার হিট দিয়ে মানে হকি স্টিক দিয়ে মাথা ফাটিয়ে ঢাকা কলেজে ভর্তি করে রাখবো। টাকার কথা চিন্তা করবেন না, ওইটা আমার বাপি দিয়ে দিবে। রাফিজা বলল, তোমাদের কি লজ্জা শরম বলতে কিছু আছে? মিহু বলল, না থাকলে ড্রেস পরেছি কেন? রাফিজা বলল, আবার মুখে মুখে কথা বলছো, রেগে কথাটা বলল। মিহু বলল, আপনি তো বলেছেন আমাদের লজ্জা শরম বলতে কিছু আছে কিনা, লজ্জা শরম না থাকলে তো আর ড্রেস পরে থাকতাম না। রাফিজা বলল, স্যার দেখেছেন কি বেয়াদব, রেগে কথাটা বলল। মিহু বলল, সেটা কি আপনি এখন জানলেন? মিহু কখনো কারোর সাথে এরকম বেয়াদবি করে না, কিন্তু সবার সামনে এভাবে ওদের অপমান করায় মিহু বেশ চটে আছে। তাছাড়া কচুরি বুড়ি ম্যাডামকে তা একদমই সহ্য করতে পারে না সে।
আর যাকে মিহু পছন্দ বা সহ্য করতে পারে না তার সাথে তেরামি করবেই। নিবরাজ বলল, এই মেয়ে তোমার সমস্যা কি? মিহু বলল, কোনো সমস্যা নেই। সুমন বলল, তুমি কি কাউকে ভয় পাও না? মিহু বলল, মোটেও না। রাফিজা বলল, তোমার ফ্রেন্ডরা সবাই মাথা নিচু করে রেখেছে আর তুমি টাস টাস কথা বলেই যাচ্ছ। নিবরাজ বলল, ম্যাম আপনি শান্ত হন, ওকে আমার উপর ছেড়ে দিন, ওর ব্যবস্থা আমি করছি। ও ভয় পাবে, ওর ঘাড়েও ভয় পাবে। দাঁতে দাঁত চেপে রেগে কথাগুলো বলল নিবরাজ। কথাগুলো বলে নিবরাজ মিহুকে হাতে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। মিহু কিছুতেই যেতে চাইছে না, তাই সোজা ওকে কাঁধে উঠিয়ে হাঁটতে লাগলো গাড়ির দিকে। মিহু তো রাজের পিঠে ইচ্ছা মতো কিলঘুষি দিয়েই যাচ্ছে, কিন্তু তাতে নিবরাজের কোনো রিয়াকশনই নেই, সে নিজের মতো হেঁটেই চলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ভাইদের চোখের মনি গল্পের সিজন 2 12 নম্বর পর্বটা এখানে এন্ড করা হলো। তো গাইস, আমি কমিউনিটি পোস্টের মধ্যে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদেরকে আজকে আমি 1 ঘন্টার পর্ব উপহার দিব, কিন্তু গাইস 1 ঘন্টা তো দিতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। সময়ের অভাবে দিতে পারি নাই, মানে তেমন একটা সময় বের করতে পারি নাই। তারপরও 40 মিনিট প্লাস দেওয়ার চেষ্টা করেছি। আর দেখো 40 মিনিট প্লাস কিন্তু আমি রেকর্ডও করেছি। এখন কিছু কিছু মানুষ এসে কমেন্ট বক্সে বলবে, ভাই গল্পের পার্টটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করে দেন। আমি আর কি বলবো গাইস, বাঙালি মানুষ যত পায় ততই চাই। এমনিতেই দেখতেছো আমার চ্যানেলের ভিউজের অবস্থা কি হয়েছে। তারপরও যদি তোমরা স্বার্থপরের মতো বলে যাও যে গল্পের পার্ট আর বড় করে দাও, তাহলে গাইস আমার আর কিছু করার নাই, আমারও স্বার্থপর হইতেই হইব। কালকে থেকে আর পর্ব দিব না। তো তোমরা কি চাও, এই গল্পটা এখানেই বাতিল করে দেই নাকি নতুন করে পুরো গল্পটা এন্ড করি? তো তোমাদের মতামত অবশ্যই জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, আশা করি তোমরা আর এরকম কমেন্ট করবা না। খুব খারাপ লাগে দেখলে, এমনিতেই সময় পাই না, তারপরও তোমাদের জন্য গল্প রেকর্ড করি। তারপরও যদি তোমরা এসব কমেন্ট করো তাহলে খুব খারাপ লাগে। তো গাইস, তোমরা যারা যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চাও তারা সকলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। সেখান থেকে তোমরা প্রতিদিন ঘরে বসে 500 থেকে 1000 টাকা পর্যন্ত আয় করতে পারবে। তো গাইস, আর দেরি না করে সকলেই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।